ভিতরের মজা কি জানেন? এটাই হলো ভিতরের মজা। ওরে স্পিড যে উঠে, ওয়াও! ক্যামেরা বের হও, ক্যামেরা বের হও, ক্যামেরা বের হও। অ্যান্ড কোনো একটা বাড়ি যদি সবুজ রং করা হইতো তাহলে ওই বাড়িটা দেখতে না এরকম হইতো। এই বাড়িটা আমি এদিক দিয়ে যাইতেছিলাম অ্যান্ড দেখে আমার মনে হলো যে এরকম সবুজ রঙে একটা বাড়ির রং হইতে পারে। বেশ লাগছে ব্যাপারটা, মানে আমার ফেভারিট একটা কালার এটা। এই কালারের টি শার্ট পরাটা আমার অনেক বেশি ভালো লাগে, মানে আমি যদি নিজে পরি, কিনতে হবে কয়েকটা। অ্যান্ড আজকে যদি আমি বাংলায় ভিডিও করতে চাই তাহলে ব্যাপারটা কি হবে? হ্যালো এভরিওয়ান, এটারে কি বলবো? কি অবস্থা সবার, কেমন আছেন? আমি সৈয়দ মোহাম্মদ ইকবাল। দ্বিচক্র, আচ্ছা দ্বিচক্র যান এটা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো আবার অটোমেটিক, মানে মেশিনে চলে। তাহলে স্বয়ংক্রিয় দ্বিচক্র যান থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে ইংলিশ শব্দ, এটার বাংলা কি? মোশন পিকচার। ধরু মোশন পিকচারও তো ইংলিশ শব্দ। চলমান ছবি, চলমান আলোকচিত্রে, এই ধুর যা খুশি তা, এগুলা নিয়ে কথা বলা যাবে না। এই সমস্ত বাংলা আর ইংলিশের খপ্পরে পড়লে আসলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। মূলত ব্যাপারটা হচ্ছে ভাষার ব্যাপারটা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য যে আওয়াজ, একজন আরেকজনকে আওয়াজ দিয়ে বোঝানোটাই হচ্ছে ভাষা। এটা এক এক দেশে এক একভাবে বোঝানো হয়, অনেক রকম ভাষা আছে। যেহেতু আমরা ইংলিশ বাংলা হিন্দি মিলায়া, মানে বাংলিশ হিন্দিশ মিলাই হচ্ছে আমাদের ভাষা, আমরা রেগুলার বলি এবং এই যে রেগুলার বলি এবং আমরা বুঝি, সেহেতু আমরা ওইটারই আসলে নর্মাল মনে করি। এই যে নর্মাল, এটাই নর্মাল থাক না। যাই হোক, সুন্দর একটা দিন আজকে, অনেক বেশি ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা জোশ, মানে মেঘলা মেঘলা একটা ব্যাপার। ওয়েদারে দেখতেছিলাম যে বৃষ্টি হবে 2-1 দিনের মধ্যে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। জাস্ট শুনি আশপাশে বৃষ্টি হয়, মাঝে মধ্যে ঠান্ডা বাতাস পাই, বৃষ্টির বাতাসটা, কিন্তু এরকম রোদ এবং মেঘের একটা খেলাধুলা চলতেছে। বছরের এই টাইমটা আমার কাছে ভালোই লাগে আসলে। বৃষ্টি হইলেও অল্প স্বল্প হয়। নর্মালি মেইনলি বৃষ্টি হওয়ার টাইম আসলে এইটা, ঝড় বৃষ্টির টাইম। বাট চেঞ্জ হয়ে গেছে, ঋতুর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন শ্রাবণ মাসের লাস্টের দিকে, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে দেখা যায় যে 15-20 দিন মোটামুটি বৃষ্টি একটা ভালোই ঝামেলায় ফেলে, শহর টহর ডুবায় ফেলে, রাস্তাঘাট একদম ঠাটা পরে বৃষ্টি হয়, যেটা হলো বৈশাখের শুরুতে পড়ার কথা, ওই জিনিসটা তখন হয়। যাক, এগুলো আমাদের ভিডিওর টপিক যদিও না, বাট তারপরেও কথা বলে ফেললাম। এই গাড়িটারে কি খ্যাত না সুন্দরী বানাইছে। যাই হোক, নিচে এটা, এই জিনিসটা আমার পছন্দ না, বাট অনেকেরই পছন্দ এরকম নিচের এই যে আলগা কিট লাগানো। ও পানি টানি কি সুন্দর কালো হয়ে আছে, মানে ব্যাপারটাই ভালো লাগতেছে। যাই হোক, আমার কথা হয়েছে একটু আগে শুভ ভাই এর সাথে, অ্যান্ড উনি আর আমি আজকে একই কাজে যাইতেছি। আমাদের একটা ছোটোখাটো কাজ আছে হচ্ছে শাহ আলী কি জানো, মিরপুর 2 নাম্বার এইদিকে কোনো এক জায়গায়। আর আজকে আবার একটু রাস্তায় একটু ঝোট ঝামেলা আছে শুনলাম, কালশি, তারপরে 10 নাম্বার মিরপুরের ওইদিকে। এই জন্য এদিক দিয়ে রওনা হইলাম। উত্তরা থাকার বদলতে উত্তরার অনেকগুলা রাস্তা চিনি, আর উত্তরা থেকে বের হওয়ার অনেকগুলা রাস্তা চিনি। মেইন রোড ছাড়াও সাব অনেকগুলা রোড আমার চেনা আছে, যেগুলো দিয়ে আমি চাইলে ঢাকার যে কোনো জায়গায় চলে যেতে পারি। নট অনলি ঢাকা, আমি ঢাকা পার হয়েও বের হয়ে যেতে পারি। আমি এদিক দিয়ে সাভার দিয়ে চাইলে একদম ওই পাশ দিয়ে ঢাকাতে না ঢুকে চিটাগাং বের হয়ে যেতে পারবো। এরকম কিছু ব্যাপার স্যাপার থাকতে থাকতে চিনে গেছি আর কি। তবে এই এরিয়াটা দেখছেন কি হয়ে গেছে। আমি যখন প্রথম ভ্লগ করতাম এখানে কিচ্ছু ছিল না, শুধু এই একটা অটো মেনি আছে, এটা তখন প্রথম বানাইছিল। আর এদিকে একটা কই যেন একটা, এইদিকে একটা চায়ের দোকান ছিল ছোটখাটো। এখন কত দোকানপাট, কত কিছু হয়ে গেছে। আগে যখন এইখানে ভিডিও শ্যুট করতে আসতাম তখন এই জায়গাটায় মনে হইতো এমন যে ছিনতাইকারী ধরতে পারে, বাইকটা নিয়ে যেতে পারে, কিন্তু এখন এই জায়গায়ও অনেক লোকজন চিপায় চাপায় দেখা যায়। আমি একটা জিনিস বুঝি না, আমি যখন বাইক নিয়ে মানে ভিডিও করতে থাকি তখনই কেন আমার ফোন আসতে হবে? জীবন ভাই ফোন দিছে। এই জীবন ভাই, কি অবস্থা? হালকা পাতলা জীবন ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। অ্যান্ড জীবন ভাইয়ের সাথে কথা বলতে যে একটু থামছিলাম, কারণ বাইক চালাইতে চালাইতে কথা বলা ঠিক না। আরে এগুলা থেকে এগুলা কি লাগে দেখছেন হাতে, আরে আবার উড়ে বাতাসে থাকেও না। জায়গাটা সুপার না? আমার কাছে তো সুপার লাগতেছে। এইদিকের ঘাস টাস শুকায়া, সনগুলা শুকায়া, পুরা ওয়েস্টার্ন একটা ফিল দিতেছে। এই সমস্ত বাড়িতে এখন যারা থাকবে তারা অনেক শান্তিতে থাকবে, যদিও রোদে গরম হবে, বাট তারপরেও বাতাস টাতাস মিলা একদম পলিউশন ছাড়া একটা এরিয়াতে থাকতে পারবে। আর আমি এই সুন্দর জায়গা দেখে একটু নেমে গেছিলাম। কেউ থাকলে বলতাম এখানে দাঁড়ায় আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য, বাট আশপাশে উপরে নিচে ডানে বায়ে কাউরেই দেখতেছি না। আজকে একটু বেশি ফাঁকা। আসলে আজকে আমি একটু আগে বের হয়েছি। অ্যান্ড এই তো রোড নাম্বার 3 ড্রিম প্যালেস। ড্রিম প্যালেস কি কোনো রিসোর্ট টিসোর্ট কিনা কে জানে। 4:24 বাজে অনলি। আমি
আমি নর্মালি এই টাইমে বাসা থেকে বের হই, আর আজকে আমি এই টাইমে অলরেডি এত দূর চলে আসছি। আচ্ছা চলেন এদিক দিয়ে যাই, আমরা আজকে বেরিবাদ দিয়ে ঢুকবো, কারণ যেহেতু আমার 2 নম্বরে কাজ। চলেন যাই দেখি কি হয়। ফাঁকা ফাঁকা রাস্তায় কোনো টপিক খুঁজে পাইতেছি না। মানে নর্মালি আমি ভিডিও শুরু করলে আমার কথা শেষ হয় না, কথা মানে বলতেই থাকি। অ্যান্ড কী বলার জন্য ভিডিও শুরু করছিলাম, জীবন ভাইয়ের একটা ফোন আমার জীবন বদলে দিল। আচ্ছা, যে টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো রিসেন্ট আমার মানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি কথা হইতেছে। সেটা হলো যে রানা ভাই সবাই বিদেশ যাইতেছে, 4-5 জন ইউটিউবারের নামও আপনারা মেনশন করতেছেন যাদের সাথে আমার চলাফেরা আছে বা দেখা হয়। ঠিক আছে, আসলে ব্যাপারটা যেটা হইছে, আমি তো ডেইলি লাইফ ব্লগ করি। ভ্লগটা এখন মানে আমি তাদেরকেও দোষ দিতেছি না যারা বিদেশ যেতেছে, এবং আমি আমার এটাও দোষ আমি বলতেছি না যে আমি বিদেশ যাচ্ছি না বা দেশের বাইরে যাচ্ছি না। মূলত সবারই একটা শখ আছে, সবারই একটা উদ্দেশ্য আছে। অ্যান্ড উনাদের বিদেশ ঘুরতে ভালো লাগে, উনাদের মনে হয় যে হ্যাঁ ওনারা বিদেশ ঘুরে এবং ভিডিও করে, এটা উনাদের ভালো লাগে বিধায় ওনারা করে। আর আমার যেটা প্রবলেম সেটা হলো, দেখেন ওনারা যে বিদেশ ঘুরতেছে ওই ভিডিওগুলো আমিও দেখি, আমারও ভালো লাগে, আমিও মজা পাই, কিন্তু আমার ভালো লাগে না বিদেশ যাইতে। এখন আপনারা বলতেছেন সবাই বিদেশ যাইতেছে, আমি কেন যাচ্ছি না? ভাইয়া, এটা তো কোনো দায়িত্ব না যে আমাকে বিদেশ যাইতেই হবে, নাকি এটা কোনো দায়িত্ব বলেন? কি হইলো এখানে? ও আজকে এখানে অন্য জিনিস ধরতেছে। বিদেশ যাওয়া কি দায়িত্ব বলেন? ব্লগটা কি আমি ওই যে লাঙ্গল যেমন কাঁধে নিয়ে নেয় ওরকম কি কাঁধে নিয়ে নিছি যে সবাই বিদেশ গেলে আমারও যেতে হবে? আপনারা প্লিজ সবাইয়ের সাথে সবাইকে মিলায়েন না। এক একজনের এক এক দিকে যাওয়ার ইচ্ছা আছে। কেউ লাদাখ যাইতেছে, কেউ কাশ্মীর যাইতেছে, কেউ গ্যাংটক যাইতেছে, সিকিম যাইতেছে, ঠিক আছে, কেউ থাইল্যান্ড যাইতেছে, মালয়েশিয়া যাইতেছে, আরো অনেক আছে, যেমন নাদির অন্দাগো, সে সারা পৃথিবী ঘুরতেছে। এখন ভাইয়া সবাইকে ফলো বা কপি করতে গেলে তো আমার হবে না। আমার একটা নিজস্ব স্টাইল আছে, আমার স্টাইলে আমি দেশের মধ্যে ভিডিও করতেছি, ডেইলি লাইফের সবকিছু শেয়ার করতেছি। এখন আমি বছরে 365টার বেশি ভিডিও আপলোড দিতেছি, মাসে 30টার বেশি ভিডিও আপলোড দিতেছি। এখন এইটা কি অন্য কেউ দিতেছে? একটু চিন্তা করে দেখেন তো, তাহলেই বুঝে যাবেন যে আসলে সবারই একটা নিজস্বতা আছে। অ্যান্ড আমার নিজস্বতাটা হচ্ছে আমি প্রত্যেকদিন যা করি সেই ব্যাপারগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনোই কাউকে কপি করার চেষ্টা করি না যে কেউ অমুক জায়গায় গেল আমারও ওইখানে যাইতে হবে। কারণ দেখেন এই যে এই রাস্তাগুলোতে আমি ভিডিও করতেছি, এই রাস্তাগুলো থেকে অন্য কেউ ভিডিও করে না। এখন আমি মোটেও অন্য কারো কোনো কিছু খারাপ বা ভালো কিছুই বলতেছি না। যার যার শখ ভাই, কে কোন জায়গায় ভিডিও করবে, সবারই একটা স্বাধীনতা আছে। অ্যান্ড আপনার যদি মনে হয় বিদেশের ভিডিও দেখবেন, তাহলে আমাকেই কেন বিদেশ নিয়ে দেখতে হবে? আপনি তাদের ভিডিও দেখে ফেলেন যারা বিদেশের ভিডিও করতেছে, আমিও তো তাদেরটাই দেখতেছি। এখন হ্যাঁ, যদি এমন হয় যে আপনি মনে করতেছেন যে আপনি তাদের মাধ্যমে যেভাবে বিদেশ দেখতেছেন বা যেই জায়গাটা দেখতেছেন, আমি ওইখানে গেলে আমি হয়তো আরো ইন ডিটেইলে আমার মতো করে ওই জায়গাটা আরো ভালোভাবে আপনার জন্য উপস্থাপন করতে পারতাম আপনার জন্য, কিন্তু তাহলে মোস্ট ওয়েলকাম, মানে ঠিক আছে। কিন্তু ভাই বিদেশ যেতে অনেক টাকা লাগে, ভ্লগ করে তো আমি এত টাকা কামাইতে পারি না। মানে আমি তো একজন স্বাধীনতা পছন্দকারী ব্লগার, স্বাধীন ব্লগার মূলত। আমি ভাই পারি না এত টাকা কামাইতে। অ্যান্ড কেন পারি না এই ব্যাপারে আমি আগেও অনেক কথা বলছি যে আসলে পারি না, বিদেশ যাওয়ার মতো এত টাকা আমার এখনো কামাই করার যোগ্যতা হয় নাই। যদি হয় ভাই আমি অবশ্যই যাব, ইনশাআল্লাহ যাব। অ্যান্ড আরেকটা বড় কথা, আপনারা তো রেগুলার আমার ভিডিও দেখেন, জানেনই আমি আমার ফ্যামিলিতে হচ্ছে আমি আর আমার মাই এখানে আছি। অ্যান্ড সব মিলে আমার মাকে একা রেখে আমার এদিক সেদিক মুভ করাটা অনেক টাফ। এই জন্য আমি ঢাকার বাইরে গেলেও কোনো না কোনো ব্যবস্থা করে দিয়ে যাই। অ্যান্ড দেশের বাইরে গেলে তো বুঝেনি যে আসলে অনেক বড় একটা রিস্ক নেওয়া হয়ে যাবে আমার, কারণ প্রতি 2-3 দিন পরই দেখবেন আমি এই ওষুধ সেই ওষুধ হাবি যাবে, এরকম ব্যাপার স্যাপার আছেই। আমি চাইলেই অনেক কিছু পারি না ভাইয়া, এই জন্য আমি আসলে দেশের বাইরে এখন যাচ্ছি না। তবে ইনশাআল্লাহ কখনো যাওয়া হবে, এবং কখনো যাওয়া হয়েছিল এর আগে। বেশ কয়েকটা দেশে আমি ঘুরছি, যখন ঘোরার দরকার ছিল ঘুরছি। এখন আসলে আমার ঢাকার মধ্যে একটু থাকা দরকার, বা বাংলাদেশের মধ্যে আমার কিছু কাজ টাজ আছে যেগুলোর জন্য আমার বাংলাদেশে থাকতে হচ্ছে রেগুলার। অ্যান্ড যাবো ইনশাআল্লাহ, সামনে যাব। মানে কেউ মন খারাপ করেন না, আমি মূলত কাউকে মানে ইঙ্গিত করে কিছু বলতেছি না। সবাই যারা যাইতেছে বিদেশ আমার ভাল লাগে, আমি তাদের ভিডিও দেখি। আসলে আমি চাই আপনারাও দেখেন, অ্যান্ড আমার মতো করে আমাকে দেখেন, তাহলে ভাল লাগবে। আরেকজন পানিতে ঝাঁপ দিল বলে আমারও ঝাঁপ দিতে হবে, আরেকজন সূর্যে গা শুকাইলো বলে আমারও শুকাইতে হবে। আসলে এই নীতিতে আমি টোটালি বিশ্বাসী না। এ লোকটা একা একা বসে কি করে? মাছ বিক্রি করে সম্ভবত।
4:38 বাজে এখন, আর আমি চলে আসছি মিরপুর 1 নাম্বার। দোকানে তো লেখা দেখলাম 1 নাম্বার, কিন্তু আমি এটা তো 2 নাম্বার জানতাম। যাই হোক, এদিকে কোনো একটা শাহ আলী থানা আছে যেখানে আমার যাওয়া লাগবে। কাউকে আমার জিজ্ঞেস করা লাগবে, কারণ শাহ আলী থানাটা কোন জায়গায় আমি ওইভাবে চিনি না। অ্যান্ড ভাই বলছিল এখানেই আসার জন্য। দেখি কাউকে একজনকে জিজ্ঞেস করি, তাহলে আমার জন্য ইজি হবে। তা না হলে দেখা যাবে ঘুরতেছি। জ্ঞানী জ্ঞানী লোক হলো এই যে রিক্সা যারা চালায় তারা জ্ঞানী। দাদা ভাই, শাহ আলী থানাটা কোন দিকে? সামনে যায় ডানে না ভাই? এটাই। ওই যে হচ্ছে শুভ ভাই আসছিল একটু এখানে আলাউদ্দিন মোটরসে। অ্যান্ড এখানে একটা বাইক দেখে আমার বেশ ভালো লাগছে। চিন্তা করলাম বাইকটা একটু না চালাইলে তো কিরকম হয়। এই বাইকটার একটা নাম দিছি আমি। এই বাইকটার নাম দিছি হচ্ছে উইন্ডোজ 24, মানে উইন্ডোজ 24। এই বাইকটা 2024-এ ম্যানুফ্যাকচার করা একটা বাইক, মানে 24-এর মডেলই বলতে পারেন। R15 ভার্সন 3 অফিসিয়াল ভার্সন। অফিসিয়ালই তো, অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক, মানে 24-এর ভার্সন আর কি, মূলত মেনলি অফিসিয়ালি হওয়ার কথা। অ্যান্ড এই একটা বাইক ইয়ামাহার, যেটা অনেক দিন পর্যন্ত ম্যানুফ্যাকচার হইতেছে। চিন্তা করেন 2024-এ এসেও এই বাইকটা এখনো ম্যানুফ্যাকচার হইতেছে, যেটার হলো ইউএসডি না, টেলিস্কোপিক সাসপেনশন। অ্যান্ড বাইকটা একদমই নতুন, 2000 কিলোর একটা বাইক, বাট সেল করে দিচ্ছে যে কিনছিল। অ্যান্ড বাইকটায় উঠছিলাম একটু আগে, উঠে আমার মনে হয়েছে যে বাইকটা একটু চালাই, কারণ অনেক দিন আমি V3 চালাই না। অ্যান্ড V3-র প্রতি একটা স্পেশাল ভালোবাসা তো আমার সবসময় ছিল। আর এটা ইন্ডিয়ান V3 লুকস রে ভাই, V3 লুকস যতবার দেখি অতবারই প্রেমে পড়ি। আর মজার ব্যাপার হচ্ছে এখানে একটা V4 অ্যান্ড একটা V3 আছে। এবার আপনারা এই চাইলে বলতে পারেন যে V4 ভাল লাগে নাকি V3 ভাল লাগে। মানে আমার কাছে ওভারঅল যদি বলেন লুকসের দিক থেকে V3 জোশ। মানে V3 এটা ইন্দো হোক বা ইন্ডিয়ান হোক, V3 একটা অন্যরকম আবেগ। চলেন বাইক চালাবো, V3 চালাবো অনেকদিন পর। অ্যান্ড বাইকটার রেজিস্ট্রেশনও হয় নাই। কি একটা অবস্থা, এত নতুন বাইক মানুষ শখে কিনে আবার ক্যানজে বিক্রি করে দেয়। আসলে এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে ঘোরাঘুরি করাতে বা সেকেন্ড হ্যান্ড মার্কেট সম্পর্কে একটু আইডিয়া নেওয়াতে অনেক কিছু আমার কাছে ক্লিয়ার হয়েছে। আগে আমারও মনে হতো যে মানুষ 100 কিলোতে বাইক কেন সেল করে, মানুষ 200 কিলোতে বাইক কেন সেল করে, বা দেখা যায় অনেক সময় মানুষ 10-15 কিলোতেও বাইক কেন সেল করে। এই জিনিসগুলা একটু ক্লিয়ার হয়েছে যে আসলে বিভিন্ন কারণে মানুষ বাইক সেল করে। দেখা যায় এমনও হয়। চলেন বাইক চালাইতে কথা বলি। অনেক সময় আমি এমন ঘটনা দেখছি যে কোনো একটা মানুষ, মানে সে যখন বাংলাদেশে ছিল তখন তার একটা বাইকের শখ ছিল, বা সে যখন বিদেশ গেছে তখনও তার বাইকের শখ আছে, বা কার কাছে একটা বাইক সে চাইছিল যে তোর বাইকটা আমি একটু দেশে আসলে চালাবো। বাট সে কোনো একটা ব্যস্ততা দেখাইছে বা কিছু দেখাইছে, এবং তখন তার একটা জিদ হয়েছে যে সে দেশে আইসা তার বাড়িতে যাওয়ার আগে সরাসরি বাইকের শোরুমে গেছে, সেটা নতুন হোক বা পুরান। নতুনই বেশি কিনে বিদেশি লোকজন। এখন সেকেন্ড হ্যান্ড কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান হওয়াতে মানুষ সেকেন্ড হ্যান্ড বাইকও কিনে। বাট দেখা গেছে সে নতুন একটা বাইক কিনছে, অ্যান্ড নতুন বাইক কিনে আবার যখন 15-20 দিন, 1 মাস 2 মাস পরে সে চলে যাবে, এর মধ্যে হয়তো 1-2 হাজার কিলো চালাইছে, এবং তখন সে ওই বাইকটা কি করবে? তখন ওইভাবে তো বিক্রি করাটাও টাফ হয়ে যায়। কাগজ ছাড়া বাইক অনেকে কিনতে চায় না, কাগজওয়ালা বাইকও কিনতে ভয় পায় যে পরবর্তীতে হয়তো এটার নাম ট্রান্সফার নিয়ে ঝামেলায় পড়বে, এবং তখন তারা এই যে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে বাইকগুলো সেল করে দিয়ে যায়। অ্যান্ড এই জিনিসগুলো জানতে পারছি হচ্ছে আসলে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকাতে। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড শোরুম হওয়াতে আসলে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে এগুলো অনেকের জন্য অনেক উপকারও হইতেছে। কারণ দেখেন বাইকগুলা তা নাহলে ব্যস্ত কই, বা ওই ফালায় রেখা যেত, আবার কয় বছর পরে আসবে না আসবে, অতদিনে দেখা যেত যে ইঁদুরে এটার তারটার কাইটা এটার 12টা দফা রফা বাজায় দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যেত। এই জন্য আসলে অনেক উপকারও হয়েছে। অ্যান্ড যাই হোক, V3 চালাইতেছি, ওরে ওয়াও। আর ইন্ডিয়ান V3-র একটা মজা হলো 2 চাকা ABS আছে তো, ওফ, মানে যে কোনো সময় ব্রেক টেক করলে একটা অন্যরকম কনফিডেন্ট পাওয়া যায়। এতক্ষণ কি ভদ্রভাবে চালাইতেছিলাম, আমি ভাবছিলাম আমি জিক্সারেই আছি, বাট আসলে তা না। V3 ইজ V3, অ্যান্ড ইন্ডিয়ান V3 হলো অনেক বেশি মজার, কারণ ওই যে শুরুতেই বললাম ABS মানেই জোশ, সে একটা কনফিডেন্ট থাকে। অ্যান্ড উপরে উঠবো, উপরের রাস্তায় পেপার নিয়ে আসি নাই, না উপরে ওঠা ঠিক হবে না, পরে দেখা যাবো ধরা টরা খায়া আরেক কাহিনী। তার চেয়ে চলেন আমরা আবার আগের রাস্তায় ব্যাক যাই, এদিকেই চালাই। আরে ওয়াও, আজকে সব সুন্দর সুন্দর বাইক দেখতেছি। ওনার GSX-টারে অনেক সুন্দর করে সাজানো। V3-র মজা কি জানেন? এটাই হলো V3-র মজা। ওরে স্পিড যে উঠে, ওয়াও, অনেক দিন পর। আর এই একটা বাইক যেটা উঠলেই কনফিডেন্ট পাওয়া যায়। মানে স্পোর্টসের মধ্যে V3 আমার কাছে একটা অন্যরকম আবেগ। এতদিন পরে ধরছি, তারপরে এখনো মনে হইতেছে যে কোনো চিপা চাপা দিয়ে ইচ্ছা মতো বাইক আমি ঢুকায় ফেলতে পারবো।
স্পোর্টসের মধ্যে হচ্ছে ইয়ামাহা R15 V3, সেটা ইন্ডিয়ান হোক আর ইন্দোনেশিয়ান হোক। আর নর্মাল এমনিতে সোজা বসে চালানোর মধ্যে হচ্ছে এক্স মোশন যে বাইকটা হুন্ডার, ওরে ওয়াও, মানে আপনি জীবনে প্রথম বসলেও আপনার মনে হবে যে বাইকটা আপনি রোজই চালান, ওরকম একটা কনফিডেন্ট দেয় বাইকটা, সুপার একটা কনফিডেন্ট দেয়। যাক, শো হেরে রাইখা আমি অনেকক্ষণ V3 চালাইতেছি। অ্যান্ড আজকের ভিডিওতে আপনারা একটা কমেন্ট করেন যে আসলে আপনাদেরকে V3 ভালো লাগে নাকি V4 ভালো লাগে, অথবা M, মানে V4 বা M নাকি V3, দুটার মধ্যে কোনটা লুকস আপনাদের বেশি ভালো লাগে। আমি আমারটা বলে দিলাম, আমার সত্যি কথা V4 এর চেয়ে V3 এখনও পর্যন্ত অনেক ভালো লাগে। বাট ফিচার তো বেশি থাকবেই নতুন বাইকে, যেমন V4 এর লাইটের আলো অনেক ভালো, এটার আবার লাইটের আলো খুবই কম, খুবই বাজে অবস্থা হয় রাতের বেলা। এই তো, যাক, এই বাইক থেকে বিদায় নিই তাহলে। হ্যাঁ, আবার ফেরত আসছি হচ্ছে আমাদের সেই শান্তির বাইকে। ভাই অনেক শান্তি লাগে আমার জিক্সারে উঠলে, অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে বডিরই একটা পার্ট, একদম মানে একদম আরামদায়ক, ঘরের সোফার মতো ওরকমই আরাম পাই। যারা CB 150X চালায় তারা যেমন বলে ওই টাইপের। দেখ চলেন, এখন টুকটাক কিছু কাজ টাজ আছে, এখন বুঝতেছি না আসলে কতক্ষণ কোন জায়গায় কি লাগবে। অ্যান্ড ভিডিওতেও তো অনেক অনেক কথা বলে ফেলছি আজকে কি বিদায় নিয়ে নিব কি না। ওই যে ওই অফিস থেকে বাইরে খাই, একটা অফিসেও যাওয়া লাগবে ভাইয়ের সাথে। অ্যান্ড আমার মনে হয় আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই। বাইকটাই চালাইলাম, ভালো লাগতেছে মোটামুটি। যে একটা ছিল, মানে আসক্তির একটা ব্যাপার ছিল যে হ্যাঁ নতুন নতুন বাইক চালাইতে হবে, অনেকদিন নতুন বাইক চালাই না, বিভিন্ন বাইক চালায় আগে ভিডিও দিতাম, আর আজকে টুকটাক একটু চালায় ভালো লাগতেছে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর প্রথমে যে কথাগুলো বলছি বিদেশ ট্যুর মন নিয়ে, এগুলা নিয়ে কেউ আবার পার্সোনালি কেউ নিয়েন না, কমেন্ট অবশ্যই করবেন। অ্যান্ড আমিও চেষ্টা করবো পয়সা টাকা হাতে আসলে আপনাদের নিয়ে বিদেশে একটু ঘুরে আসার। এই তো, তাহলে আজকের ভিডিওতে ভালো লাগলে কিছু অবশ্যই লাইক দিন কিন্তু। অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। অ্যান্ড আজকে দিনের আলো থাকতে থাকতে ভিডিও শেষ করতে পারতেছি, আমারও ভালো লাগতেছে ব্যাপারটা। চল ব্রো, check the mic and make sure it sound right, boys.